লাইব্রেরি প্রবন্ধটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এই প্রবন্ধে কবি লাইব্রেরিকে কেবল বই রাখার ঘর হিসেবে দেখেননি, বরং একে দেখেছেন মানবাত্মার এক বিশাল, জীবন্ত ও অনন্ত মিলন মেলা হিসেবে। কিন্তু কেন তিনি এমনটা বলেছেন জানো? কারণ লাইব্রেরি হলো এমন এক জায়গা যেখানে হাজার বছরের মানুষের চিন্তা আর কথাগুলো জমা হয়ে আছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ, লাইব্রেরিতে কথা বলা বা শব্দ করা নিষেধ, কারণ সেখানে সবাই মনোযোগ দিয়ে পড়ে। কিন্তু রবীন্দ্রনাথ এই নিস্তব্ধতাকে এক গভীর রূপক হিসেবে দেখেছেন। তিনি লাইব্রেরির সেই অদ্ভুত নীরবতাকে তুলনা করেছেন একটি ঘুমন্ত শিশুর সাথে। একটি শিশু যখন ঘুমিয়ে থাকে তখন সে শান্ত থাকে ঠিকই, কিন্তু তার ভেতরে যেমন অনেক প্রাণশক্তি লুকিয়ে থাকে, লাইব্রেরিও তেমনি চুপ করে থাকলেও তার ভেতরে লুকিয়ে আছে মহাসমুদ্রের শত বছরের গর্জন। কবি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, হিমালয়ের মাথায় যেমন পাহাড়ের পর পাহাড় বরফ জমে আছে, আর সেই বরফ গলে গেলেই বিশাল বন্যা শুরু হতে পারে, ঠিক তেমনি লাইব্রেরির বইয়ের পাতার কালো অক্ষরে মানুষের হৃদয়ের হাজার বছরের আবেগ আর বিপ্লব বন্দী হয়ে আছে। তোমরা যদি কোনোদিন লাইব্রেরির সেই বইগুলোর কথা শুনতে পেতে, তবে বুঝতে পারতে সেখানে কত শত মানুষের আনন্দ, বেদনা আর ইতিহাসের কণ্ঠস্বর একসাথে জমা হয়ে আছে। মানুষ বুদ্ধি দিয়ে বিদ্যুৎকে লোহার তারে বন্দী করেছে, কিন্তু তার চেয়েও বড় বিস্ময় হলো মানুষ নিজের কথা বা শব্দকে কাগজের পাতায় বন্দী করতে পেরেছে। বই হলো সেই জাদুকরী সাঁকো, যা দিয়ে আমরা অনায়াসেই সময়ের সমুদ্র পার হয়ে কয়েকশো বছর আগের মানুষের চিন্তার সাথে কথা বলতে পারি। লাইব্রেরির ভেতরে দাঁড়ালে মনে হয় আমরা এক অদ্ভুত চৌমাথার ওপরে দাঁড়িয়ে আছি। সেখান থেকে কোনো পথ চলে গেছে মানুষের হৃদয়ের অতল গভীরে, আবার কোনোটি উঠেছে জ্ঞানের শিখরে। আশ্চর্যের বিষয় হলো, যেখানে বাস্তব পৃথিবীতে মতের মিল না হলে মানুষে মানুষে ঝগড়া বাঁধে, সেখানে লাইব্রেরির তাকে কিন্তু সংশয় আর বিশ্বাস কিংবা বড় বড় দার্শনিকদের বিতর্কগুলো দুই ভাইয়ের মতো শান্তিতে পাশাপাশি বসে থাকে। এখানে বড় প্রাণ আর ছোট প্রাণ সবাই পরম ধৈর্যের সাথে টিকে আছে। এখন আমরা যদি দ্বিতীয় অংশটি দেখি, কবি এখানে আমাদের বর্তমান বাঙালি সমাজের এক কঠিন চিত্র তুলে ধরেছেন। কবি বলছেন যে প্রতিদিন বিশ্বের চারপাশ থেকে আমাদের কাছে জ্ঞান আর নতুন চিন্তার চিঠি আসছে, কিন্তু আমরা তার উত্তরে কি দিচ্ছি? কবি খুব আক্ষেপ করে বলেছেন যে আমরা কেবল চাকরির দরখাস্ত লিখছি আর বিদেশি খবরের কাগজের কিছু কথা নকল করছি। বিষয়টি একটু চিন্তা করো, যেখানে সারা বিশ্বে চিন্তার বিপ্লব ঘটছে, সেখানে আমরা কেবল বেঁচে থাকার জন্য ছোটখাটো লড়াই করছি। কবি এখানে একটি অতি পরিচিত জিনিসের উদাহরণ দিয়েছেন, সেটি হলো মাচার লাউ কুমড়া। গ্রামে যেমন সাধারণ মানুষ সামান্য লাউ বা কুমড়া নিয়ে একে অপরের সাথে মামলা বা ঝগড়া করে, কবি আমাদের বর্তমান অবস্থাকে ঠিক তেমনই বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যখন পৃথিবীতে মানুষের আত্মার মুক্তির বড় বড় কাজ চলছে, জয়ের শঙ্খধ্বনি বাজছে, তখন কি আমরা আমাদের উঠানের ওই তুচ্ছ লাউ কুমড়া নিয়ে মারামারি আর আদালতের আপিল নিয়ে ব্যস্ত থাকব? রবীন্দ্রনাথ মনে করেন আমাদের জীবনের লক্ষ্য আরও বড় হওয়া উচিত। তিনি বাঙালি জাতির অতীত ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছেন, একসময় আমাদের এই বাংলার মাটি থেকে অনেক বড় বড় কাজ হয়েছে, কিন্তু এখন যেন আমরা এক জায়গায় থমকে আছি। কবি খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই মহাবিশ্বের একটি নিজস্ব গান বা ঐকতান আছে। যেমন একটি গান গাইতে গেলে অনেকগুলো বাদ্যযন্ত্র লাগে, তেমনি বিশ্ব সভ্যতার পূর্ণতা পেতে হলে প্রতিটি জাতির নিজস্ব একটা অবদান থাকতে হয়। যদি বাঙালি জাতি তাদের নিজস্ব চিন্তা, তাদের নিজস্ব ভাষা আর সংস্কৃতি দিয়ে কিছু না দেয়, তবে বিশ্বের সেই বড় সঙ্গীত বা বিশ্বসঙ্গীত অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের পদ্মা বা গঙ্গা নদী যেমন হিমালয়ের বরফ গলা পানি সাগরে নিয়ে যায়, কবি চান আমাদের জ্ঞান আর প্রতিভাও যেন তেমনি বিশাল কিছু হয়, যা পুরো বিশ্বকে উপহার দেওয়া যায়। কেবল পাশের দেশের বা বিদেশের জ্ঞান ধার করে চললে আমাদের নিজস্বতা হারিয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ এই লাইব্রেরি প্রবন্ধের মাধ্যমে আমাদের আহ্বান জানিয়েছেন, যেন আমরা আমাদের মনের সংকীর্ণতা ত্যাগ করি, ছোটখাটো স্বার্থ নিয়ে কামড়াকামড়ি বন্ধ করি এবং লাইব্রেরির সেই বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমৃদ্ধ করি। তিনি বিশ্বাস করেন বাংলার প্রাণ এখন কানায় কানায় ভরে উঠেছে, এখন শুধু দরকার সঠিক পথে সেই শক্তিকে প্রকাশ করা। তোমাদের মনে রাখতে হবে, কেবল বই পড়া নয়, বরং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে নিজেদের একটা সম্মানের আসন তৈরি করাই হলো এই প্রবন্ধের মূল উদ্দেশ্য।